আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার সকল শিক্ষার্থী তোমরা সবাই অনেক ভালো আছো। অতি সন্নিকটে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তোমরা জানো এবছর শর্ট সিলেবাস থেকে পরীক্ষা হবে। শর্ট সিলেবাস থেকে পরীক্ষা হলেও শর্ট সিলেবাসের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি খেয়াল করে দেখবা যে কিছু কিছু কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরে হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়েও শর্ট সিলেবাসের বাইরে কিছু কোশ্চেন হতেই পারে। 20টা ম্যাথ আছে, এর মধ্যে 3 থেকে 4টা ম্যাথ বাইরে থেকে দিল। এই 20টা ম্যাথও তোমার কাছে যেন আনকমন না থাকে, অজানা না থাকে, সেই সুবাদে আজকের এই ভিডিওটা করা। মাত্র 20টা ম্যাথ দেওয়া আছে। এই 20টা ম্যাথ দেখে যাও। এটাই শর্ট সিলেবাসের বাইরের আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই কয়েকটা করলেই হয়তো হয়ে যাবে। আমি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। এই যেহেতু সময় নাই, আমার এই ভিডিওটা দেখতে দেখতেই তোমরা প্র্যাকটিস করে ফেলবা 20টা ম্যাথ। কেমন? আমি অধ্যায় বাই অধ্যায় নেটওয়ার্ক বই থেকে কোশ্চেনগুলো বেছে রাখছি অলরেডি। এখন শুধু তোমাদের সামনে উপস্থাপন করার পালা। আমরা এখন ভেক্টরের প্রবলেম সলভ করব। ভেক্টর থেকে মাত্র 2টা ম্যাথ করলেই হয়ে যাবে। তার একটা দেখো, আমি এখান থেকে ডিরেক্ট দেখাচ্ছি যাতে তোমাদের সময় কম লাগে। তোমরা এই যে 8 নাম্বার ম্যাথের দিকে তাকাও। i + 2j + 3k, 2j + 3i + 4k এবং 3j 4j + ak। এই যে ভেক্টর 3টা আছে, এরা যদি একই তলীয় বা সমতলীয় হয় তাহলে এই অজানা a এর মান কত, এই a এর মান কত জানতে চাইছে। তোমার বইয়ে বা বোর্ড কর্তৃক অনুমোদিত 19টা বইয়েই একটা মাত্র ম্যাথে দেয়া আছে একই সমতলীয় থাকলেই সেইটার উত্তর হয় 5। এটা তোমরা মনে রেখো, শর্টকাট হিসেবে মনে রেখো যে একই সমতলে থাকলে উত্তর হবে 5। আর তা না হলে কিভাবে করতে হবে? এই যে ভেক্টর ত্রয় তৈরি করছে, এখানে x অক্ষ, y অক্ষ, z অক্ষ বরাবর যে মান গিয়েছে, এই সহগগুলো দ্বারা গঠিত যে নির্ণায়ক হবে সেই নির্ণায়কের মান হবে 0। তারপর যথারীতি নির্ণায়কের ক্যালকুলেশন বিস্তার করে করলে আস্তে আস্তে মান চলে আসবে। মনে হয় বুঝতে পারছো। এখানে আর সময় না দিই। আর একটা ম্যাথ এই অধ্যায় থেকে আসতে পারে, সেটা হলো এই ম্যাথটা। এর মান কত হলে এই ভেক্টর এবং এই ভেক্টর দুটি পরস্পর কি হবে? লম্ব হবে। আমরা জানি দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কি হয়? 0 হয়, তাই না? ডট গুণফল যদি আমি করি তাহলে 3 দুগুণে আসতেছে 6, -k আর -4 আসতেছে -4, তাই তো? আর a আর এই j এর মান 1 যোগ করলে হচ্ছে হলো a। ডট গুণফল 0। এইখান থেকে আসতেছে কত? দেখো, 3 দুগুণা 6, -k আর 4, তাহলে -4 আর a আর j a, তাই তো? এটাই তো ডট গুণফলের নিয়ম, সহগগুলো পরস্পর গুণ করে যোগ করা। তাহলে এইখান থেকে আসতেছে দেখো 2 + a = 0, বা a = কত আসবে? -2। হয়ে গেল না? এখন এই ম্যাথটা অন্যভাবেও, আচ্ছা থাক, অন্য শর্টকাট শেখার দরকার নেই, তোমরা পরীক্ষার আগে এইটাই শেখো শুধু। আপাতত মনে হয় বুঝতে পারছো। ভেক্টর থেকে এই 2টা করলেই হবে। আসো, সরলরেখা থেকে আমি ভিডিও দিতে পারিনি, দুঃখিত। সরলরেখা থেকে হয়তো ভিডিও দেওয়াটা উচিত ছিল। যাই হোক, পরবর্তীতে ইনশাল্লাহ কোনো পরীক্ষা দেওয়া যাবে। এইবার আসো বৃত্ত থেকেও মাত্র 2টা ম্যাথ পড়লেই হবে। এই 2টা ম্যাথ একটু তোমাকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। বৃত্তের এই ম্যাথটার দিকে একটু সবাই তাকাও। এই যে কোনো একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করবে যদি, আমরা নর্মালি জানতাম যে একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে কেন্দ্র থেকে রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। সেই কেন্দ্র থেকে রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান হওয়ার শর্ত যদি আমরা খাটাই তাহলে এখানে আসতেছে হলো এই শর্তটা চলে আসে। অ্যাকচুয়ালি এই শর্তটা তুমি মনে রাখো। দেখো কতবার কোশ্চেনটা আসছে। আমি যদি পাতা উল্টাই এই কোশ্চেনটা আরও একবার আসছে। তোমরা মূলত এই শর্তটাই মনে রাখবা, +-a√1 + m²। ওখান থেকে ক্যালকুলেশন করলে m এর যা মান আসে তাই। একই ম্যাথ দেখো আরও একবার আসছে এইখানটায়। এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ হওয়ার শর্ত। দেখো এই আগের মানটাই দেওয়া আছে। এই ম্যাথটা একটু পড়ে যাও। এর বাইরে আর একটা ম্যাথ আসতে পারে, সেটা হলো
বৃত্ত থেকে এইটা দেখো -9,9 আর 5,5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হবে। দেখো এই যে ম্যাথটা, দুই বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কত হবে। এইটা আমি একবার একটু বলে দিচ্ছি। দেখো যে টপিক্সটা কেমন, একটা বৃত্তের যে ব্যাস থাকে এই দুই বিন্দুটা দেওয়া আছে, দিলে কিভাবে হয় তোমার কাছে করতে হবে, তাই না? বিন্দু দেওয়া আছে কত কত দেখো তো, -9,9 আর 5,5, -9,9 আর 5,5। করার উপায় কি? করার উপায় হলো x থেকে দুইটা ভুজ তুমি বিয়োগ করায় গুণ করাবো। একটা 9, তাহলে মাইনাস মাইনাসে +9 হয়ে যাবে, আর একটা 5 যোগ y থেকেও একই কাজ করবা, y থেকে একটা কোটি বিয়োগ ইন্টু y থেকে আর একটা কোটি বিয়োগ। বোঝা গেছে? এখন উত্তরটা কীভাবে লিখবা দেখো, x আর y গুণ করলে x² y² হবে, যেহেতু বৃত্তের সমীকরণটা তো হবেই। সবচেয়ে সহজ উপায় হলো এই দুটাকে সহগগুলোকে তুমি যোগ করো। 9 আর -5 যোগ করালে কত হয়? 4। তাহলে অবশ্যই 4 এটা এই x এর সহগ হবে। কথা কি বুঝতে পারলে? ওকে, এবার এই -9 আর -5 যোগ করালে কত হয়? -14। y থেকে পেয়েছো তাই এটা y এর সহগ হবে। তাহলে যোগ করলে পাবো আমরা সহগ, যাকে যাকে যোগ করব তার তার সহগ পাবো। আর গুণ করলে এক কেসে আমরা পাবো ধ্রুবক। যেমন 9 আর -5 তুমি যদি যোগ করো তাহলে গুণ করো তাহলে আসতেছে -45, -9 -5 গুণ করলে আসতেছে 45, -45 আর এই 45 যোগ করলে হচ্ছে 0, তার মানে =0। এটাই উত্তর। সহজ না? আবার একটু বলে দিচ্ছি যে তুমি প্রথম ভুজ থেকে ভুজগুলোকে বিয়োগ করায় করায় গুণ করাবা, কোটি থেকে কোটিগুলোকে বিয়োগ করায় করায় গুণ করাবা। যোগ করলে তুমি পাবা সহগ আর গুণ করলে পাবা ধ্রুবক। ওকে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। দেখো এই যেটা x² y² 3x + 6y + c = 0 বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে c এর মান কত? আমরা জানি কোনো একটা বৃত্ত x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে হয় g² = c, আর y অক্ষকে স্পর্শ করলে f² = c। এফটা কোনটা? y এর সহগকে 2 দ্বারা ভাগ করলে যা হয় সেটাই f। তাহলে y এর সহগ 6, তাকে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3² মানে c এর মান কত হবে? 9। বুঝতে পারছো? এখন এই বৃত্তটাই তোমার কাছে যদি বলতো x অক্ষকে স্পর্শ করে তখন কি হতো? এই যে x এর সহগকে 2 দ্বারা ভাগ করতাম, ভাগ করলে কত আসতো? 3/2। তাকে বর্গ করলে হতো 9/4। মনে হয় বুঝতে পারছো? x অক্ষকে স্পর্শ করলে হতো 9/4 আর y অক্ষকে স্পর্শ করলে হয়েছে 9। ওকে, বৃত্ত থেকে আর কোনো ম্যাথ পড়তে হবে না। এবার আসো বিন্যাস এবং সমাবেশ। মনে রেখো বিন্যাস এবং সমাবেশ থেকে তোমার কোশ্চেন হবেই হবে। এই জায়গাটা তোমার সাথে একটু কয়েকটা জিনিস শিখাই দেই। যেমন তোমার কাছে বললো যে এগ্রিকালচার শব্দটাকে কতভাবে বিন্যাস করা যায়, এই কথাটা বলতেই পারে না? বলতেই তো পারে। এটা একটু মনে রাখো। আমরা জানি বিন্যাস কাকে বলে? যতগুলো বর্ণ আছে তার ফ্যাক্টোরিয়াল ভাগ যতগুলো বর্ণ কমন আছে তার ফ্যাক্টোরিয়াল, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ভাগ এ আছে কয়টা দেখো? একটাই। জি আছে একটাই, আর আছে দুইটা, একটা দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। ইউ আছে একটা দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার বিশ্বাস তুমি ব্যাপারটা বুঝতে পারছো, তাই না? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ডিগ্রির ম্যাথের উত্তর 7, থিসিসের ম্যাথের উত্তর 11। এগুলো একটু মনে রেখো। থিসিস 11, ডিগ্রি 7। আমেরিকা ম্যাথ সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ক্যালকুলাস। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। ক্যালকুলাস শব্দটার কতভাবে সাজানো যায়, যেন প্রথমে এবং শেষে সি থাকে অথবা এল থাকে অথবা ইউ থাকে, এভাবে কোশ্চেনটা আসে না। এর উত্তর হবে 180, এই কথাটা মনে রেখো। হ্যাঁ, এর উত্তর কত হবে? 180। আচ্ছা,
ক্যালকুলাসের কোশ্চেনটা কেমন হয় যে কতভাবে সাজানো যায়, যেমন প্রথমে এবং শেষে সি থাকে, প্রথমে এবং শেষে এল থাকে, প্রথমে এবং শেষে ইউ থাকে, তখন উত্তর কত হবে? 180। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার দেখো এই বিন্যাস সমাবেশ থেকে আর একটা ম্যাথ সবচেয়ে ইম্পর্ট্যান্ট আছে, সেটা হলো তোমার কাছে ধরো যে এন সংখ্যক বাহু আছে, তখন চতুর্ভুজ গঠন করা যায় NC4টি, ত্রিভুজ গঠন করা যায় NC3টি, সরলরেখা গঠন করা যায় NC2টি। এটা মনে হয় তোমরা জানো, তাই না? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কর্ণ গঠন করা যায় NC2 - NT। এটা একটু মনে রেখো। যেমন তোমার কাছে ধরো 10টা বিন্দু দেওয়া আছে, তাহলে কয়টা কর্ণ গঠন করা যাবে? 10C2 - 10T। 10C2 মানে কত? 10 × 9/2 - 10, তার মানে আসতেছে 5 নং 45 - 10, তার মানে 35টি। মনে হয় বুঝতে পারছো। 10টা যদি আমার কাছে বাহু বা বিন্দু কিছু একটা দেওয়া থাকে, তাহলে এর কর্ণ গঠন করা যাবে 10C2 40 মাইনাস যতগুলো বাহু আছে ততটা বিয়োগ করতে হয় কর্ণের ক্ষেত্রে, এটা মনে রেখো। তো বিন্যাস সমাবেশ থেকে এর বাইরে আর কোনো ম্যাথ ইম্পর্টেন্ট নাই। এইবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের পর্যায়কাল। এই পর্যায়কাল থেকে কোশ্চেন হয়ে যেতে পারে। পর্যায়কাল মানে হলো মৌলিক পর্যায় ভাগ এক্স বা থিটা এর সহগ। তোমরা এটা মনে রেখো। যেমন তোমার কাছে বলা হলো যে sin 4x + 1 এর পর্যায়কাল কত। নর্মালি সাইনের মৌলিক পর্যায় হবে 2π ভাগ এই এক্স বা থিটা এর সহগ 4, তার মানে উত্তর হবে π/2। এখন আমার কথা হলো, আমি তো এখানে তোমাকে বলে দিলাম যে সাইনের মৌলিক পর্যায় 2π, তুমি তো জানবে না। তো এইটা যাতে তোমাদের ভুল না হয় সেটার জন্য একটা জিনিস মনে করাচ্ছি। দেখো এই সার্কেল, একে তুমি যদি চাঁপাইনবাবগঞ্জে পাঠাও তাহলে হয়ে যাবে সার্কেল। চাঁপাইনবাবগঞ্জের কেউ ভিডিওটা দেখলে আমাকে ক্ষমা করে দিও। ওকে, দেখো এই এসতে সাইন এবং সেক, আর সিতে কজ এবং কোসেক, এই চারটার পাওয়ার যদি বিজোড় হয়, বিজোড় পাওয়ার যদি থাকে, তাহলে মৌলিক পর্যায় হবে 2π। বাকি যত কম্বিনেশনই থাক না কেন, বাকি সকলের ক্ষেত্রে মৌলিক পর্যায় হবে পাই। কথাটা আপনারা বুঝতে পারছো? যেমন আমি যদি তোমার কাছে বলি যে sin টু দি পাওয়ার 200 4x + 1, এইটার পর্যায়কাল কত, তাহলে মৌলিক পর্যায় ভাগ x/θ এর সহগ, x/θ এর সহগ 4, আর মৌলিক পর্যায় হলো পাই যখন এই পাওয়ারটা জোড় থাকে। কথা বুঝতে পারছো? মৌলিক পর্যায় হবে পাই যখন পাওয়ারটা জোড়, আর বিজোড় হলে এখানে 2π হয়ে যেত। ঠিক আছে? ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, আলোচনা করে ফেলছি। এবার দেখো সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাতে গিয়ে কয়েকটা ম্যাথ তোমাকে পড়তে হবে। তার মধ্যে একটা হলো, আমরা জানি যে সাইন বা কজের পাওয়ার আকারে যদি মান থাকে, যেমন sin² 10 প্লাস sin² 20 প্লাস sin² 80 = কত। সারা জীবন মনে রাখবা, অক্ষীয় কোণ 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এরকম কোণ যেগুলো থাকে সেগুলো আলাদা করে যোগ করতে হয়। এছাড়া যতগুলো পদ আছে তাকে 2 দ্বারা ভাগ করলে উত্তর হয়। যেমন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 80 পর্যন্ত মোট পদ আছে 8টা। তাহলে তুমি 8কে যদি 2 দ্বারা ভাগ করো উত্তর হবে কত? 4। এটাই উত্তর। মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছো? একই ম্যাথ আমি যদি লিখি যে sin² 0, sin² 10, sin² 90, তাহলে উত্তর কীভাবে হবে দেখো। sin 0 ডিগ্রির মান 0, এটা আলাদা হিসাব। sin 90 ডিগ্রির মান 1, এটা আলাদা হিসাব। আর মধ্যবর্তী আগের ম্যাথে হিসাব করছো, 10 থেকে 80 পর্যন্ত আছে 8টা পদ, যার উত্তর 8/2, অর্থাৎ 0, 4 আর 1-এর যোগফল 5, উত্তর হবে 5। বুঝতে পারছো? ওকে, এইখানে এসে আর একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হলো এই 6টা কোণের মান। দেখো
যে কয়টা বলে দিচ্ছি শুধু সেই কয়টাই। সাইন 15 ডিগ্রি আর কস 75 ডিগ্রির মান সেম, মানটা এটা। কস 15 ডিগ্রি আর সাইন 75 ডিগ্রি, দেখো এটার মানও সেম। ট্যান 15 ডিগ্রি, এটা হলো কট 75 ডিগ্রির মান। একইভাবে ট্যান 75 ডিগ্রি হবে কট 15 ডিগ্রি মান। এই তিনটা মান তোমরা একটু মনে রেখো, ডিরেক্ট পরীক্ষায় কোশ্চেন হয় এখান থেকে। ওকে, আর বাকিগুলো পড়ার দরকার নাই। হ্যাঁ, আর একটা শর্টকাট শেখো এই ম্যাথটার। দেখো দেখা যাচ্ছে কিনা জানি না, এবারও দেখানোর চেষ্টা করছি। এবার মনে হয় দেখা যাচ্ছে। দেখো সাইন 65 ডিগ্রি আর কস 65 ডিগ্রি ইকুয়াল টু কত? মনে রাখবা সাইন কস একই মান আছে, যদি প্লাসে থাকে তাহলে উত্তরে আসবে √2 ইন্টু কস। এখানে যদি মাইনাস থাকতো তাহলে √2 ইন্টু সাইন হতো। এই থিটার মানটা কত হবে? থিটার মান হবে এই 65 থেকে 45 বিয়োগ করা কত? 20। এটা আমার কথা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো এক লাইনে উত্তরটা হয়ে যাবে, এই যে √2 cos 20 ডিগ্রি। খেয়াল করছো? যদি এখানে মাইনাস থাকতো তাহলে সাইন হতো। এইবার চলে আসতেছি ফাংশনের লেখচিত্র। এখান থেকে একটা কোশ্চেন শিওর পাবা তোমরা। ফাংশনের লেখচিত্র থেকে একটা কোশ্চেন শিওর পাবা, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। ফাংশনের লেখচিত্র থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হলো বিপরীত ফাংশন নির্ণয় বা ইনভার্স ফাংশন নির্ণয়। বিপরীত ফাংশন কেমন? ধরো তোমার কাছে বলা আছে যে f of x সমান সমান 4x + 2 ভাগ 6x - 9 দিয়ে বলল যে f ইনভার্স x ইকুয়াল টু কত। এটা তোমার কাছে চাইলো। উত্তর কিভাবে হবে? উত্তর করার সহজ উপায় হলো এখানে মাইনাস মাস থাকতে হবে। মনে রেখো এই যে 9টা আছে আর এই যে x এর সহগ আছে, এই দুইটাকে শুধু ইন্টারচেঞ্জ করে দেবে, উত্তর হয়ে যাবে। অর্থাৎ 9x + 2 আর এই 4টা এখন 9 এর কাছে আসবে, 6x - 4। এটা ইনভার্স ফাংশন। এই বিপরীত ফাংশন নিয়ে আমার ইউটিউব চ্যানেলে সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ভিডিওটা দেখে নিবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবা। আসার একটা ডোমেন এবং রেঞ্জ, এখান থেকে কোশ্চেন হতেই হবে। ডোমেন আর রেঞ্জ, আমি সবগুলো ডোমেন রেঞ্জ পড়াবো না, 3টা পড়াবো, আশা করি 3টা থেকে একটা চলে আসবে। দেখো তোমার কাছে বলা হলো যে f of x সমান সমান আগের ম্যাথটাই যদি লিখতাম যে 4x + 2 ভাগ 6x - 9, এইটার ডোমেন কত? এইটার ডোমেন হবে, সারা জীবন মনে রাখবা, ডোমেন হবে আর বাদ যে কারণে হর শূন্য হয় সেটা, যে কারণে হর শূন্য হয় সেটা, যে কারণে হর শূন্য হয় সেটা মনে থাকবে। ওকে, তাহলে হর যদি আমি 0 করে দিই তাহলে কত আসছে দেখো তো? 6x - 9 = 0, বা x = 9/6 বা 3/2। বুঝতে পারছো? তাহলে ডোমেন হবে আর বাদ 3/2। ক্লিয়ার? তাহলে ডোমেন কি? আর বাদ যে কারণে হর শূন্য হয় সেটা। একই ম্যাথের রেঞ্জ কত হবে? আর বাদ, এই রেঞ্জটা তোমরা অনেকভাবে পড়ো, আজকে একটা শর্টকাট বলে দিচ্ছি, সারা জীবন মনে রাখবা। রেঞ্জ হবে আর বাদ লবে এক্স এর সহগ যা আর হরে এক্স এর সহগ যা তা। কাটাকাটি করলে দেখো 2/3 হচ্ছে, অর্থাৎ উত্তর হবে আর বাদ 2/3। মনে হয় ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছো। আরেকটা ফাংশন দেখে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। ধরো যে f of x সমান সমান 5x + 3 ভাগ 2x - 7, এইটার ডোমেন কত? এইটার ডোমেন হবে আর বাদ, এই যে এটাকে যদি 0 করো তাহলে x এর মান কত আসছে? = 0, 7/2, আর বাদ 7/2। রেঞ্জ কত? রেঞ্জ হবে আর বাদ, একই কেস, লব এক্স এর সহগ 5 ভাগ হর এক্স এর সহগ 2। মনে হয় ক্লিয়ারলি বুঝছো ডোমেন এবং রেঞ্জটা। এখন দেখো আর একটা ডোমেন রেঞ্জ এখান থেকে পরীক্ষায় আসতে পারে, সেটা হলো √ওভার ফাংশনের। সারা জীবন মনে রাখবা। ধরো তোমার কাছে আমি লিখলাম √ওভার কত লিখবো? ধরো 4 - x, এইটার রেঞ্জ কত? রুট ফাংশনের রেঞ্জ আজীবন 0 থেকে ইনফিনিটি, এটা মনে রাখবা। আর ডোমেনটা কি?
এইটা শূন্য, রুটের মধ্যে শূন্যের চেয়ে বড় মান হতে হবে, সেটাই ডোমেন। তাহলে ডোমেনটা হয়ে যাবে রুটের মধ্যে যা আছে সেটা শূন্য থেকে বড় হবে বা শূন্যের সমান হবে এইটা। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে -6 0 4 মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তার মানে এক্সের মান 4-এর সমান অথবা তার চেয়ে বড়, অর্থাৎ ডোমেন হবে 4-এর সমান অথবা তার চেয়ে বড়। এই যে থার্ড ব্র্যাকেট মানে সমান, আর তারপরে থেকে তো যাবেই। কথাটা কি বুঝতে পারলে? একটা জিনিস মনে রেখো যে সাইন আর কজ এইটার মান সারা জীবন -1 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এটা রেঞ্জ -1 থেকে 1-এর মধ্যে। আশা করি ডোমেন রেঞ্জ থেকে পরীক্ষায় কোশ্চেন আসলে পারবা। এইবার চলে যাব অন্তরীকরণ, যোগজীকরণ তোমাদের শর্ট সিলেবাসে আছে, এখান থেকে দেখাতে হবে না। অন্তরীকরণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভের যে ভিডিওটা দেয়া আছে ওখান থেকে দেখবো, আশা করি ওখান থেকেই কমন আসবে। বাস্তব সংখ্যা অসমতা থেকে একটা কোশ্চেন, না এখান থেকে কোশ্চেন আসবে না। যোগশ্রী প্রোগ্রাম থেকে কোশ্চেন আসবে না। জটিল সংখ্যা থেকে কোশ্চেন আসবে না। বহুপদীর আমার ভিডিও দেয়া আছে, ভিডিওটা দেখে নিবা। দ্বিপদী থেকে দেখো, দ্বিপদী থেকে কোশ্চেনটা আসতে পারে। দ্বিপদীর কোশ্চেন যেমন এইটাই তোমাকে বলি, ধরো এক্স ভাগ ওয়াই প্লাস ওয়াই ভাগ x⁻10, এই বিস্তৃতিতে তোমার কাছে মধ্যপদ নির্ণয় করতে বললো। কেমন মধ্যপদটা কেমন হবে, কে তোমাকে কি শিখাইছে আমি জানি না, তুমি মধ্যপদ সারা জীবন এখন যেভাবে বলছি সেভাবে নির্ণয় করবা। এই 10কে জাস্ট অর্ধেক করায় দিবা। মধ্যপদ মানে 2 দিয়ে ভাগ, ভাগ দিলে কত হয়? 5 হয় না? তাহলে এক্স ভাগ ওয়াই আর ওয়াই ভাগ এক্স দুটির পাওয়ারই হবে 5, বাধ্যগত। বুঝতে পারলা? বুঝতে পারছো? 5। আর এই পাশে কি বসবে? পাশে বসবে এই যে পাওয়ারটা আছে 10c, এই দুইটার যে কোনো একটা পাওয়ার 10c5। তার মানে দেখো x/y⁵, y/x⁵ কাটাকাটি হয়ে যাচ্ছে, উত্তর টিকছে এই 10c5টাই। তার মানে এই পাশেরটা যদি কোনোভাবে নিয়ে আসতে পারি তাহলে আমাদের উত্তরটা শেষ হয়ে যেত, তাই না? আরেকবার দেখাচ্ছি, দেখো উত্তর হবে এই যে সহগটা আছে পাওয়ারটা, সেই পাওয়ার c, এই দুইটার যে কোনো একটা তুমি লিখবা, হয়ে যাবে। বুঝতে পারছো? একটা উদাহরণ দিচ্ছি, দেখো ধরো তোমাকে বললাম যে x + y⁻13 এত এর বিস্তৃতিতে মধ্যপদটা কত, এই কোশ্চেনটা তোমার কাছে জানতে চাইলাম। মধ্যপদ বের করার উপায় কি? তুমি কি করবা, কোনো দিকে না তাকিয়ে ডিরেক্ট লিখে ফেলবা, এই 13কে 2 দ্বারা ভাগ করাবা। ভাগ করালে কত হয় দেখো তো? 6.5। দেখো তো 6.5-এর আশেপাশে পূর্ণ সংখ্যা কত? 6 আর 7 না? তাহলে 100% একটার পাওয়ার 6 আর একটার পাওয়ার 7। তুমি এটাকে এভাবেও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো, দুইটার ক্ষেত্রেই মান সেম আসবে। আসলে এই যে দুটি পদ আছে তার পাওয়ার তুমি বসাই দেবে এই পূর্ণ সংখ্যা। এখন সহগটা কী হবে? আমি তো সহগ নির্ণয় শিখছি, 13c, এই দুইটার যে কোনো একটা 6 অথবা 13c7, তুমি যেটাই লেখো সেটাই কারেক্ট। এই দুটার মান আসলে সেম। মধ্যপদটা নিয়ে আমাদের তো আর কোনো কথা নাই, এই যদি এখান থেকে কোশ্চেন আসে এই মধ্যপদই আসতে পারে। আর একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে, সেইটা হলো এইটা। এই কোশ্চেনটার দিকে সবাই একটু তাকাও। এইটা 1 + x⁴ এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদ যদি পরস্পর সমান হয় তাহলে x এর মান কত? কথা দিচ্ছি এটা ডিরেক্ট আসবে, ডিরেক্ট আসবে। উত্তর হবে 7/8। এটা তোমরা আপাতত মনে রাখো, যদি আসে এটা ডিরেক্টই আসবে। হ্যাঁ মনে রাখো, তবে এইটা ম্যাথ বের করার অতি শর্টকাট আছে, শর্টকাটটা এখন দেখাই, আর তোমাকে আগে বোঝাতে হবে তো, এখন আর বোঝালাম না। এই যদি আসে এই ম্যাথটা একটু ডিরেক্ট তুমি মনে রেখো, যদি আসে এই ম্যাথটাই আসবে, বারবার বললাম। ওকে, আর একটা ম্যাথ আছে, কনিক শর্ট সিলেবাস আছে। ও কনিক থেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন সলভের কনিকের একটা ভিডিও আছে, এটা দেখে যাবে, আশা করি ওখান থেকেই হুবহু কমন আসবে। কনিক গেল, কনিকের পরে
আচ্ছা, স্থিতিবিদ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন সলভের আমার যে ভিডিও আছে ওখান থেকে হুবহু কমন আসবে, ওর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নাই। গতিবিদ্যা থেকে দেখো, গতিবিদ্যা থেকে একটা দুটা ম্যাথ তোমাদের একটু দেখতে হবে। কেমন? গতিবিদ্যার এই ম্যাথটা একটু দেখে যাবা। এই যে খেয়াল করো, একটি বুলেট কোনো দেয়ালের ভিতরে 3 ইঞ্চি প্রবেশের পর বেগ অর্ধেক হারায়। সে অর্ধেক হারালো, এখন সে আরও কতটুকু ঢুকবে? মনে রাখবা আরও দূরত্ব অতিক্রম করবে। যদি অর্ধেক হারায় তাহলে যে দূরত্ব দেওয়া আছে তাকে 3 দ্বারা ভাগ করতে হবে। এটাই শর্টকাট, এটাই উত্তর। যদি আসে এই ম্যাথটাই আসবে, মনে রেখো। আর একটা আছে আনুভূমিক পাল্লার ম্যাথগুলো দেওয়া আছে না, সেটা সূত্র কই? এই যে ডিরেক্ট এই সূত্র পরীক্ষায় চলে আসতে পারে যে সর্বোচ্চ উচ্চতা এইচ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, এই যে ভ্রমণকাল টি আর আর, এই তিনটা সূত্র একটু দেখে যেও। কেমন? এবার আসো বিস্তার পরিমাপ ও সম্ভাবনায়। বিস্তার পরিমাপ ও সম্ভাবনা থেকে অতি সমূহ সম্ভাবনা আছে একটা ম্যাথ আসার। ঠিক আছে, অতি সমূহ সম্ভাবনা আছে একটা ম্যাথ আসার। কোন ম্যাথটা আসবে সেইটা একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। যেমন এই ম্যাথটা আসতে পারে সম্ভাবনা থেকে, যেমন এক বছরে 53টি যে কোনো বার শুক্র শনি রবি সেটা আসার সম্ভাবনা কত? ধরো বললাম শুক্রবার আসার সম্ভাবনাই কত? শুক্রবার আসার সম্ভাবনা কত? এই কোশ্চেনটা আসছে। উত্তর হবে, মনে রেখো, উত্তর হবে 1/7। আর যদি বলে একটি অধিবর্ষে, একটা অধিবর্ষ মানে লিপ ইয়ারে বা ঠোঁট বর্ষে, লিপ ইয়ারে 53টা শুক্রবার আসার সম্ভাবনা কত? তখন উত্তর হবে 2/7। এই দুইটা উত্তর একটু মনে রেখো। হ্যাঁ, 53টা শুক্রবার নর্মাল এক বছরে 53 শুক্রবার পাওয়ার সম্ভাবনা 1/7, আর অধিবর্ষে বা লিপ ইয়ারে যেহেতু একদিন বেড়ে যায় তাই উত্তর হবে 2/7। আর একটা বলে দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হলো লুডুর গুটি যদি থাকে বা মুদ্রা যদি থাকে, এরকম কোনো লুডু যদি থাকে তাহলে উত্তর তুমি করে দিবা 1/6। আপাতত মনে রেখো। মার্বেল যদি থাকে উত্তর করে দিবা হাফ। যাই থাক, মার্বেল থাকলে হাফ, লুডো থাকলে 1/6, এগুলো করো, উত্তরটা মিলবে। বুঝতে পারছো? ওকে, চেষ্টা করলাম শর্ট সিলেবাসের বাইরে যে ম্যাথগুলো আছে সেগুলো বলার। এই কয়েকটা ম্যাথ যদি তুমি করে যাও তাহলে দেখবা যে আশা করি ভিতরে সবগুলোই কমন পাবা। তোমরা আমার জন্য দোয়া রাখবা, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ফারুক একাডেমি, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সব ফারুক একাডেমি, তোমরা জয়েন হয়ে থাকবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আশা করছি যে সেকেন্ড টাইম অ্যাডমিশনের যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য খুব উপকার হবে। সেপ্টেম্বরের 20 তারিখ থেকে আমাদের সেকেন্ড টাইম অ্যাডমিশন ব্যাচ শুরু হবে। আমার জন্য দোয়া রেখো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের আগামী দিনের কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অতি সুন্দর হোক এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।